অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। কেন? আমার ফ্যামিলির সাথে কি প্রবলেম? এই যে আন্টি সিঙ্গেল মাদার, আর তোমাকে একটা অনাথ আশ্রম থেকে অ্যাডপ্ট করা হয়েছে তাই। মানে এতে কি প্রবলেম হতে পারে? সূর্য, আমি যে অনাথ তাতে তো আমার কোনো হাত নেই। আর মামনির মতো এত বড় মনের মানুষকে কেউ অপছন্দ কি করে করতে পারে? আজকালকার দিনে তো কেউ কারোর কথা ভাবেই না। কজন মহিলা এরকম সাহস দেখিয়েছে বলতে পারো? সবাই তো শুধু নিজের কথাই ভাবে। কিন্তু আমার মামনির বক্তব্য আলাদা। সে ভাবে যে তার চারিপাশের মানুষরা ভালো থাকলেই সে ভালো থাকবে, তাই সে সবার জন্য করে। আমি সবকিছু জানি লাবণ্য, আমি সবকিছু বুঝি, কিন্তু আমার বাবা মা এগুলো বুঝতে চাইছে না, তারা এগুলো মানতে পারছে না। তাদের বক্তব্য, অনাথ আশ্রমে থাকা কারোর সাথে যদি আমার বিয়ে হয় তাহলে সে কোনোদিন সংসার করতে পারবে না, কারণ সে কোনো সংসারে বড় হয়ে ওঠেনি। কিন্তু আমি অনাথ আশ্রমে বড় হইনি সূর্য, আমাকে তো মামনি বড় করেছে। হ্যাঁ, সেটা বুঝতে পারছি লাবণ্য, কিন্তু সে তো বিবাহিত নয়, বিয়ে না করে একটা বাচ্চাকে মানুষ করেছে সে। এই ব্যাপারটাই আমার বাড়িতে মানতে পারছে না কিছুতেই। দেখো সূর্য, অনেকে কিন্তু অনেক সময় অনেক কিছু প্রথমে মানতে পারে না, কিন্তু যখন তাদের ভুল ভাঙে তারা কিন্তু সেটা মেনে নেয়। আমাদেরও ওনাদের সামনে গিয়ে দাঁড়াতে হবে, ওনাদের বোঝাতে হবে, তবেই ওনাদের ভুল ভাঙবে। এভাবে দূরে থেকে আমরা তো সেটা পারবো না, বলো? লাবণ্য, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আমি ওদের সামনে যাবো, নিশ্চয়ই যাবো, কেন যাবো না? সকালবেলা তো এটা নিয়ে তোমার সাথে কথা হলো আমার। আমি জানি তুমি তোমার মতো করে প্ল্যান করেছো, কিন্তু দেখো আমাদের। আবার কিন্তু কি? আবার কিন্তু কি লাবণ্য? দেখো, আমি যেটা ভেবেছি সেটা আমাদের জন্য বেস্ট প্ল্যান, বেস্ট অপশন। আমি আর তুমি যদি ওদের সামনে এখন গিয়ে দাঁড়াই তাহলে ওরা আমাদের অপমান করবে, আমাদের মেনে নেবে না। কিন্তু একবার ভাবো, যদি আমরা তিনজন গিয়ে ওদের সামনে দাঁড়াই, মানে আমি, তুমি আর আমাদের ছোট্ট একটা বেবি, যে হবে চৌধুরী বংশের বংশধর, তখন কি হবে? দেখো, প্রত্যেক দাদু ঠাকুমার কাছেই তাদের নাতি নাতনি খুব প্রিয় হয়। আমরা যদি আমাদের সন্তানকে তাদের কোলে তুলে দিই তাহলে তাদের সব মান অভিমান ধুয়ে জল হয়ে যাবে, আর তখন তারা আমাদের মেনে নেবে, ইনফ্যাক্ট মেনে নিতে বাধ্য হবে। তাই বলছিলাম লাবণ্য, যতদিন না এই মুশকিল আসেন আমাদের লাইফে আসছে, আমাদের একটু টুইট করে যেতে হবে। তাই যেন হয় সূর্য। আমিও চাই না আমাদের বেবি তার প্রাপ্য ভালোবাসার থেকে বঞ্চিত হোক। আমি চাই সে যাতে সবার ভালোবাসা পেয়ে সবার সাথে একসাথে বড় হয়ে ওঠে, তার যাতে একটা সুন্দর ফ্যামিলি হয়। ছোটবেলায় আমি যা যা পাইনি সে যাতে সেই সব কিছু পায়। বুঝলাম, সে সব হবে, কিন্তু তার আগে তো তাকে আসতে হবে নাকি? সে তো আসবেই। তুমি যদি এত দূরে দূরে থাকো তাহলে কিভাবে আসবে? সূর্য, তুমি না খুব অসভ্য। মানে খারাপটা কি বললাম বলো? জানি না, যাও তো। কোথায় যাচ্ছ? কনককে বলি তোমায় কফি দিতে। কফি? আমার কফি চাই না, আমার শুধু তোমাকে চাই। ছাড়ো না সূর্য, ভালো লাগছে না, প্লিজ ছাড়ো। আমি কফি নিয়ে ছাড়িয়ে যেতে পারলে যাও, ছাড়িয়ে যেতে পারলে যাও, নাহলে ছাড়বো না। আসবো স্যার? ও সুব্রত, এসো। সরি স্যার, একটু দেরি হয়ে গেল। না না, কোনো ব্যাপার না। শোনো সুব্রত, তুমি একটা কাজ করো, আমি ঠিক করেছি বিশ্বম্বর বাবুর জায়গায় রায়বাবু ভোটে দাঁড়াবেন। তুমি ওনার বাড়িতে যাও, দরকারি কাগজপত্রগুলো নিয়ে এসো, ওগুলো আজকের মধ্যেই জমা দিতে হবে। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। কিন্তু স্যার বলছিলাম, আপনি শুধু শুধু রায়বাবুকে দাঁড় করাচ্ছেন, আপনি নিজে তো দাঁড়াতে পারতেন। গ্রামের মানুষরা আপনাকে খুব ভালোবাসে, ওরা খুব খুশি হতো স্যার। দেখো সুব্রত, আমাদের মতো সাধারণ ব্যবসায়ীদের কি রাজনীতিতে মানায়? স্যার, এখন তো রাজনীতিটাও একটা ব্যবসায় পরিণত হয়েছে। এখন তো আর দেশ সেবার জন্য কেউ রাজনীতি করে না, নিজের আখের গোছানোর জন্য রাজনীতি করে। তার মানে তুমি চাইছো আমি রাজনীতি করি আমার স্বার্থে? না স্যার, আমি তা বলতে চাইনি। আমার কি অত সাহস স্যার আপনার মতো মানুষকে এই কথা বলবো? আসলে স্যার, আমি চাই যে আপনার মতো মানুষটা সামনে এগিয়ে আসুক, তাহলে এই খারাপ মানুষটা স্যার পিছু হটবে। কি বলতো সুব্রত,
চেয়ার ব্যাপারটা খুব মারাত্মক, অনেকটা চোরা বালির মতো। তুমি যেই চেয়ারে গিয়ে বসবে অমনি সেটা তোমায় টানতে থাকবে। জেনে বুঝে আমি কেন বলো তো ওই পাদে পা দেবো? তাছাড়া আমি একজন খুব সাধারণ মানুষ, দুম করে যদি রিপুর ফাঁদে পড়ে যাই, তার থেকে এই কাজকর্ম করছি, সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছি, সেবা করতে পারছি, এটাই আমার কাছে যথেষ্ট। সত্যি স্যার, আপনাকে কিচ্ছু বলার নেই। আজকালকার দিনে আপনার মতো মানুষ পাওয়া স্যার ভাগ্যের ব্যাপার। শোনো সুব্রত, তোমায় যে জন্য ডেকে পাঠিয়েছিলাম সেটা হলো আমি পরশু কলকাতায় যাচ্ছি। তুমি সুনীলদার চিকিৎসার জন্য যে সমস্ত দরখাস্ত রেডি করবে বলে ভেবেছিলে সেগুলো আজকের মধ্যে করে নাও, করে আমায় দিয়ে দাও। আমি কলকাতায় গিয়ে কোনো বেড অ্যারেঞ্জ করতে পারলে তোমায় খবর দেবো, তুমি সুনীলদাকে নিয়ে পৌঁছে যাও। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, একটা কথা বলবো। কি? স্যার, বেডের জন্য রাধাকে বললে হয় না? ও তো পুলিশে চাকরি করে, ও নিশ্চয়ই কোনো সোর্স আছে। এটা কিন্তু তুমি খুব ভালো কথা বলেছ। আর তাছাড়া সুন্দরী হারিয়ে যাওয়ার পর রাধা যেভাবে সাহায্য করেছিল আমাকে, তাতে তো সত্যি ওকে একদিন ডেকে নেমন্তন্ন করে খাওয়ানো উচিত। বেশ, তো আপনি যখন পরশুদিন যাচ্ছেন তাহলে ওকে ডেকে নিন, আপনার ইচ্ছেটাও পূরণ হবে, আর সুনীলদার ব্যাপারটা নিয়ে সামনাসামনি আলোচনা করে নেবেন। তাহলে একটা ফোন করা যাক। হ্যাঁ স্যার, এখনই করুন। হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ রাধা, কেমন আছো? ভালো আছি, আপনারা কেমন আছেন? আর সুন্দরী কেমন আছে? আমরা ভালো আছি, সুন্দরীও ভালো আছে। সুন্দরীরা এখন সৌর্যের বন্ধুর বাড়িতে আর থাকে না, ওরা কলকাতায় নতুন বাড়িতে শিফট করেছে। বাহ, এ তো খুব ভালো খবর। তা বাড়িটা কোথায়? ওই দক্ষিণ কলকাতায়, গড়িয়ার আশেপাশে। আচ্ছা, তাহলে তো সুন্দরীর বাড়িতে একদিন যেতে হচ্ছে, দেখতে হচ্ছে আমাদের মেয়েটা কেমন সংসার করছে। আরে সেই কারণেই তো ফোন করেছি। শোনো, আমরা পরশুদিন কলকাতায় যাচ্ছি, তা তুমিও চলে এসো, জমিয়ে খাওয়া দাওয়া হবে, গল্প হবে। আর শোনো, তোমার থেকে একটা সাহায্যও লাগবে। কি সাহায্য? আসলে আমাদের গ্রামের সুনীলবাবুর খুব খারাপ অবস্থা, দুটো কিডনি ড্যামেজ, ইমিডিয়েটলি কিডনি ট্রান্সপ্লান্ট করাতে হবে কলকাতার কোনো বড় হাসপাতালে। সেই ব্যাপারেই একটু তোমার সাহায্য চাই আর কি। বুঝতে পারছি অনেকগুলো টাকার দরকার, আমরা চাঁদা তুলেছি, কিন্তু কি যে হবে কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে দাদা, আপনি চিন্তা করবেন না, আমি ব্যবস্থা করছি। আপনি কাগজপত্রগুলো নিয়ে আসবেন। সেটা অবশ্যই আনবো। ও, আমি তো এই ব্যাপারে ম্যাডাম সেনকে বলতে পারি। ম্যাডাম সেন মানে যে ভদ্রমহিলার সাথে আমার মন্দিরে দেখা হয়েছিল? উনি হলেন উমাশঙ্কর বাবু। হ্যাঁ হ্যাঁ, উনি উনি আসলে খুব চ্যারিটি করেন, ওনাকে বললে উনি কিছু একটা ব্যবস্থা করে দেবেন। আপনি কলকাতায় এলে আপনাকে ওনার অফিসে নিয়ে যাব। শোনো না রাধা, আমার খুব ইচ্ছে ছিল যে ওনাকে সুন্দরীর নতুন বাড়িতে ডাকি। আসলে সুন্দরীর গৃহপ্রবেশে তো আমি যেতে পারিনি, আমি গেলে ওনাকে ডাকতাম। ওনাকে আমার খুব ভয়মন্ত মনে হয়। যেহেতু ওনার সাথে দেখা হওয়ার পরই আমরা সুন্দরীর সন্ধান পাই, তাই ভেবেছিলাম যে উনি যদি সুন্দরীর বাড়িতে এসে সুন্দরীকে আশীর্বাদ করে যান, সেটা সুন্দরীর পক্ষে খুবই মঙ্গল হবে। আসলে উনি তো খুব ভালো মানুষ, শুনেছি ভালো মানুষেরা নাকি ভগবানের খুব কাছের হয়। তাই ভেবেছিলাম উনি যদি সুন্দরীর বাড়িতে এসে সুন্দরীকে আশীর্বাদ করে যান, তাহলে সুন্দরীর সংসারে শ্রীবৃদ্ধি হবে। ঠিক আছে, আপনি তাহলে ফোন করে ওনাকে নিমন্ত্রণ করুন। উনি খুবই ভালো মানুষ, উনি যদি ফ্রি থাকেন তাহলে নিশ্চয়ই আসবেন। উনি তো নিয়মিত আমার কাছ থেকে সুন্দরীর ব্যাপারে খোঁজ খবর নিতেন, আর সুন্দরী যে ফিরে এসেছে সেটাও আমি ওনাকে জানিয়েছিলাম। তাই নাকি? হ্যাঁ, আরেকটা কথা, ওনার মেয়েও আছে, আপনাকে বোধহয় বলেছিলেন। নিমন্ত্রণ করলে আপনি দুজনকেই করবেন। উনি এলে ওনার সাথে সুনীলবাবুর চিকিৎসার ব্যাপারেও কথা বলে নেওয়া যাবে। ঠিক আছে, তুমি তাহলে ওনার নাম্বারটা দাও, আমি ওনাকে এখনই ফোন করছি। ঠিক আছে, রাখছি তাহলে। আমি আপনাকে নাম্বারটা সেন্ড করছি। হ্যাঁ, তুমি রাখো। হ্যাঁ, পরশু দেখা হচ্ছে। হ্যালো, নমস্কার ম্যাডাম, আমি উমাশঙ্কর বলছি। কে উমাশঙ্কর? আমি ঠিক চিনতে পারছি না তো। আপনার সাথে মন্দিরে দেখা হয়েছিল, রাধা আলাপ করে দিয়েছিল। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উমাশঙ্কর বাবু কেমন আছেন বলুন আপনি?
আপনার ভাগ্নি কেমন আছে? আমার ভাগ্নি ভালো আছে। আপনাকে একটা বিশেষ কারণে ফোন করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলুন না। আপনাকে আমি একটা অনুরোধ করব, কিন্তু আমার অনুরোধটা রাখতে হবে। যদিও আমি জানি যে আপনি খুব ব্যস্ত মানুষ, তাও যদি আমার অনুরোধটা রাখেন তাহলে আমি খুব খুশি হব। বলুন, কি বলতে চান? দেখুন, আমার ভাগ্নিরা কলকাতায় নতুন বাড়ি নিয়েছে। কিছুদিন আগেই ওই বাড়িতে ওরা শিফট করেছে। তা আমার ইচ্ছা যে আপনি যদি ওই বাড়িতে একটিবার আসেন, কারণ আপনার সাথে দেখা হওয়ার পরই তো আমি আমার ভাগ্নির খোঁজ পেয়েছিলাম। তাই আপনি এলে আমার খুব ভালো লাগবে। আচ্ছা, ঠিক আছে, আমি অবশ্যই আসবো। তাহলে পরশু কি আপনার সময় হবে? আমরা পরশুই কলকাতায় যাচ্ছি, সেদিন যদি আপনি আসেন তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, পরশুদিন কখন বলুন তো? দুপুরে সবাই মিলে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে। আচ্ছা, আপনার একটি মেয়ে আছে না? হ্যাঁ, লাবণ্য। তাকেও নিয়ে আসবেন, তার সাথেও আলাপ হয়ে যাবে। নিশ্চয়ই নিয়ে আসবো। রাখছি তাহলে। আমি আপনাকে ঠিকানাটা পাঠিয়ে দিচ্ছি, অবশ্যই আসবেন কিন্তু। আমরা সবাই খুব আশা করে থাকবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবো। আচ্ছা। কি বললো স্যার, আসছেন? হ্যাঁ, উনি আসবেন। সুব্রত, একটা জিনিস খেয়াল করলে, উনি এত বড় মানুষ কিন্তু ওনার কোনো অহংকার নেই। ওনার সাথে কিন্তু আমার একদিনের আলাপ, তাতেই ওনাকে আমি নিমন্ত্রণ করলাম, আর উনি খুব সহজেই সেই নিমন্ত্রণ গ্রহণ করলেন। বড় মানুষরা এরকমই মাটির মানুষ হয় স্যার। ঠিকই বলেছ। শোনো সুব্রত, আমাকে এখন একবার সুন্দরীদের ফোন করতে হবে, কারণ ওরা তো জানে যে আমি আর লক্ষ্মী ওদের ওখানে যাব। ওরা তো এটা জানে না যে রাধা আর এই মিসেস সেনও ওখানে থাকবেন। তো ওদের একটা ফোন করে জানানো উচিত। হ্যাঁ স্যার, আমি স্যার ফাইলে কিছু কাজ এগিয়ে রেখেছি, একটু দেখে নিন স্যার। বাহ, এই তো খুব ভালো কাজ করেছো। বাকিগুলো সেরে ফেলো, বুঝলে, তাড়াতাড়ি সেরে ফেলো। আপনি কালার কারেকশনটা করুন, আমি গিয়ে দেখে নিচ্ছি, আমি চেক করে নিচ্ছি, ঠিক আছে? হুম হুম, রাখুন রাখুন, বাই। আপনার চা। ও দাও। ও সুন্দরী, বলছি ওই পাশের যে মুদির দোকানটা, ওখানে আমি বলে দিয়েছি সমস্ত মাসকাবাড়ি মাল বাড়িতে দিয়ে যেতে। আর জলের দোকানেও কথা বলা হয়ে গেছে, কেমন? আর একটা কি, হ্যাঁ রাইট রাইট রাইট, এই ধরো এই 3000 টাকা তোমার কাছে রাখো। এটা তোমার বাজার করতে কাজে লাগবে, ঠিক আছে? মা বলছিল কেবল কানেকশনটা হয়ে গেলে মা সিরিয়ালগুলো দেখতে পারতো। দেখো সুন্দরী, কেবল কানেকশন নেওয়ার মতো এত টাকা আমার কাছে এখন নেই, ঠিক আছে? ওই মোবাইল অ্যাপ্লিকেশনসগুলো আছে, সেখানে খুলে দেখে নিতে বলবে ফ্রিতে, ঠিক আছে? বলে দিও। আচ্ছা, আপনি কি এখনই বেরোবেন? কেন বলো তো? না মানে, মা বলছিল যে আপনি তো দুদিন বাড়িতে ফেরেননি, তাই আজ যদি একটু দেরি করে বেরোতেন তাহলে বাড়ি থেকে খেয়ে বেরোতে পারতেন। আসলে রোজ রোজ বাইরের খাবার খাওয়া ভালো নয়, তাই। সুন্দরী, সংসারটা আমি তোমার সাথে করি না তোমার মায়ের সাথে করি? না, সব বিষয় তোমার মা এত নাক গলান কেন বলো তো? বুঝতে পারি না আমি। সব তো পেয়েছেন, যা চেয়েছেন সব পেয়ে গেছেন। বলেছেন নতুন বাড়ি চাই, বাড়ি পেয়ে গেছেন। সবকিছু সাজানো গোছানো চেয়েছেন, পেয়ে গেছেন। আর কি চাই? এবার তো প্রয়োজন মিটেছে নাকি? না বাড়ি চলে যেতে পারেন তো এবার? নাকি সারা জীবন মেয়ে জামার বাড়িতে পড়ে থাকবেন? এটাই ডিসাইড করেছেন? আসলে আপনার তো এখন কাজের অনেক চাপ, তাই আমাকে একা থাকতে হচ্ছে। এরপর আপনার কাজের চাপ কমে গেলেই ওনারা এখান থেকে চলে যাবেন। মানে কি বলতে চাইছো তুমি? মানে আমার কাজ তো দিন দিন বাড়বে, কমবে না। তাই বলে কি তোমার মা সারা জীবন এখানে ঘাটিয়ে গেলে বসবে? কিন্তু এই এলাকাটা তো আমাদের কাছে একেবারেই নতুন, তাই ওনারা যদি এখনই চলে যান তাহলে এই দিকটা সামলাতে পারবো না আমি একা একা। তাই ওনারা যদি আরো কিছুদিন থেকে ঠাম্মিকে নিয়ে না হয় তারপরে চলে যাবে। সারাক্ষণ তো কলকাতা শহরকে গালমন্দ করা হয়, এখন তো ছেড়ে যেতেই চাইছেন না। মানে কি কলকাতা শহরের হাওয়া লেগে গেছে নাকি গায়ে?
মা আসলে আমার সুবিধার জন্যই থেকে গেল। শোনো সুন্দরী, তোমাকে একটা কথা বলি। আমরা সব সময় নিজেদের চারপাশটা নিজেদের মনের মতো পাই না। তখন কি করতে হয়? অ্যাডজাস্ট করতে হয়। আর তোমাকেও অ্যাডজাস্ট করতে হবে। আর যদি না পারো, সবাইকে নিয়ে গ্রামে চলে যাও। এতদিন ধরে এতজনকে টানা আমার পক্ষে পসিবল নয়। উফ, আবার কেন জামাইবাবু ফোন করছে? এখন জামাইবাবু ফোন এলেই আমার কেমন ভয় করে। হ্যাঁ জামাইবাবু, বলো। হ্যালো সূর্য, কেমন আছো? আমি ভালো আছি। তুমি আর দিদি কেমন আছো? আর তোমাদের কাজ কেমন চলছে? আমরা ভালো আছি, আমাদের কাজকর্ম ভালোই চলছে। শোনো সূর্য, আমি আর তোমার দিদি ঠিক করেছি আমরা কলকাতায় আসছি। বাহ, একের আমি রক্ষে নেই, সুগ্রীব তো স্বর। হ্যালো সূর্য। হ্যাঁ, এ তো খুব ভালো কথা। কবে আসছো? পরশুদিন। আসলে কলকাতায় আমার একটা কাজ আছে, আর তোমাদের নতুন বাড়িটাও তো আমাদের দেখা হয়নি, তো এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে। বেশ, তা কখন আসছো? সকাল সকালই চলে যাব। আর শোনো না সূর্য, আমি তোমাকে না জিজ্ঞেস করেই একটা কাজ করে ফেলেছি। কি করেছো? আরে তোমাকে না জিজ্ঞেস করেই আমি আমার দুজন গেস্টকে নিমন্ত্রণ করে ফেলেছি। না তুমি চিন্তা করো না, আমি একেবারে বাজার করে নিয়ে ঢুকবো। দিদি আর লক্ষ্মী মিলে ওই রান্নাবান্নার দিকটা সামলে নেবে, তোমার কোনো অসুবিধা হবে না। অসুবিধার আর বাকি কি রেখেছো? যা একটা গন্ধমাদন পর্বত গলায় ঝুলিয়ে দিলে আমার পুরো জীবনটা শেষ হয়ে গেল। ওই কথায় আছে না, বসতে দিলে শুতে চায়। সম্মান করতাম, সব কথা শুনতাম, এখন তার প্রতিদান নিজের জীবন দিয়ে দিতে হচ্ছে। আমার বাড়ি, আমার জীবন কোনোটাই তো নিজের নেই এখন আর। সব এরা নিজের মতো করে নিয়েছে। আসছে, দিনের পর দিন থাকছে, নিজেদের গেস্টকেও ডাকছে। কি যে হচ্ছে কে জানে। না মানে আমি অনেক সহ্য করছি, আর পারছি না। যত তাড়াতাড়ি সম্ভব এদের গল্প দিয়ে লাবণ্যর বাড়ি পুরোপুরি শিফট করতেই হবে। কারণ না হলে হয়তো কিছুদিনের মধ্যেই লাবণ্যকে আমি হারিয়ে ফেলবো। হ্যালো সূর্য, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো। হ্যাঁ জামাইবাবু, বলো। না অ্যাকচুয়ালি এখানে নেটওয়ার্কের একটু প্রবলেম চলছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো না, তাহলে সেদিন তুমি একটু বাড়িতে থেকো। আচ্ছা, আমি চেষ্টা করব। চেষ্টা নয় সূর্য, থাকতেই হবে। আচ্ছা, সুন্দরী কি কাছে পিঠে আছে? হ্যাঁ, দিচ্ছি। হ্যালো, বলো মামু। পরশুদিন আমি আর তোর মামি আসছি তোদের নতুন বাড়ি দেখতে। তাই? আর শোন, আমার সাথে আমার দুজন গেস্টও আসছে। তাদের যত্নের যেন কোনো ত্রুটি না থাকে সেই রকম ব্যবস্থা করতে হবে। তারা কারা মামু? সেটা আমি এখনই বলবো না, ওনারা গেলেই দেখতে পাবি। আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু ব্যবস্থা করে রাখবো। এই শোন না সুন্দরী, এই দিদিকে একটু ফোনটা দে তো। মা আর মালিনী তো ঠাম্মিকে দেখতে গেছে, ওরা ফিরলে বলবো তোমাকে ফোন করতে। ঠিক আছে, তাহলে এখন রাখছি, পরশু দেখা হচ্ছে। আচ্ছা রাখছি। খুশি তো? খুব খুশি। জামাইবাবুরাও চলে আসছে, সাথে আবার গেস্টদেরও আনছে। ব্যাস, 16 কলা পূর্ণ হয়ে গেল। না, পরে যখন জামাইবাবুর সাথে কথা হবে জিজ্ঞাসা করে নিও, বাকি যারা আসছে সবার মতো কি তারাও ঘাঁটি কেড়ে বসবে এই বাড়িতে? না মানে ইস, এই এটা একটা চা হয়েছে? চাটা ঠান্ডা হয়ে গেছে, তাই মনে হয় খেতে খারাপ লাগছে। অজুহাত, খালি অজুহাত, অজুহাতের পর অজুহাত। খাও তোমার চা।